এতক্ষণ আমরা পড়লাম বাংলার শিক্ষা সংস্কার সম্পর্কে। এবার আমরা পড়ব বাংলার সমাজ সংস্কার সম্পর্কে। তো 19 শতকে আমাদের বাংলার সমাজ ছিল কিন্তু খুবই পশ্চাৎপদ। সেই সময় আমাদের সমাজ নানা ধরনের কুসংস্কারে আবৃত ছিল এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের জাতিভেদ প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, গঙ্গা জলে সন্তান বিসর্জন এরকম প্রভৃতি অমানবিক প্রথা আমাদের বাংলার সমাজের শিকড় আঁকড়ে বসেছিল। কিন্তু 19 শতকে যখন আমাদের আমাদের একদল যুবক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে, তখন তাদের উদ্যোগে ধীরে ধীরে আমাদের সমাজ বদলাতে শুরু করে। এক্ষেত্রে সর্বপ্রথম উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন। তো 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় এই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করে এবং 1830 খ্রিস্টাব্দে এই ব্রাহ্ম সমাজের নাম পরিবর্তন হয়ে হয় ব্রাহ্ম সভা। এই ব্রাহ্ম সভায় রাজা রামমোহন রায় একেশ্বরবাদ, পৌত্তলিকতার অবসান, সর্বধর্ম সমন্বয় সাধন, মানবতাবাদ প্রভৃতির উদ্দেশ্যে এক সামাজিক আন্দোলন গড়ে তোলে। এর জন্য রাজা রামমোহন রায়কে ঐতিহাসিক স্পিয়ার, আধুনিক ভারতের স্রষ্টা এবং ডক্টর অমলেশ ত্রিপাঠীকে তাকে ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী বলে অভিহিত করেছেন। এখান থেকে তোমাদের দুটো কোশ্চেন খুবই আসে। 1 নম্বরে যে রাজা রামমোহন রায়কে কে ভারতপথিক এবং কে ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী বলে অভিহিত করেছে। তবে রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর এই ব্রহ্ম সভায় কিন্তু ভাটা পড়ে। তবে পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে কিন্তু আবার এই ব্রহ্ম সমাজ আবার ধীরে ধীরে তার প্রসার লাভ করতে থাকে। এই দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় তত্ত্ববোধিনী সভা। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1839 খ্রিস্টাব্দে। এটাও 1 নম্বরের প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ যে তত্ত্ববোধিনী সভা কার উদ্যোগে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটা 1 বা 2 যে কোনো নাম্বারে আসতে পারে। এই তত্ত্ববোধিনী সভায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামতনু লাহিড়ী, অক্ষয় কুমার দত্ত, রাজনারায়ণ বসু প্রমুখ এই সভার সদস্য ছিলেন এবং এই তত্ত্ববোধিনী সভার উদ্যোগে বের হয় তত্ত্ববোধিনী পত্রিকা 1843 খ্রিস্টাব্দে এবং এই পত্রিকার মাধ্যমেই ব্রহ্ম সমাজের আদর্শ ও চিন্তাধারা ধীরে ধীরে আমাদের সমাজের সব মানুষের মধ্যে ছড়িয়ে ফেলা। পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত, কিন্তু পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকার সম্পাদক হিসেবে হাল ধরে। এই তত্ত্ববোধিনী সভার মাধ্যমে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ঢাকা, কুমিল্লা, বাঁশবেড়িয়া সহ প্রভৃতি জায়গায় এই ব্রহ্ম সমাজের শাখা প্রতিষ্ঠিত হয়। এই তত্ত্ববোধিনী পত্রিকার মাধ্যমেই কিন্তু আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয় এবং এর সাথে সাথে আমাদের বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা, নারী শিক্ষা, নারী স্বাধীনতা এবং শ্রমিকদের সপক্ষে ব্রহ্ম সমাজ কিন্তু আন্দোলন গড়ে তোলে এবং এই উদ্দেশ্যেই 1854 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সমাজোন্নয়ন বিধায়নী সুহৃদ সমিতি এবং 1860 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্ম বন্ধু সভা এবং 1860 খ্রিস্টাব্দে আরেকটা জিনিস প্রতিষ্ঠিত হয়, সেটা হলো সংগত সভা এবং 1862 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা কলেজ। এবার আমি তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে পড়াতে চলেছি, সেটি হলো সতীদাহ প্রথা। তো 19 শতকের সূচনা লগ্নেও আমাদের বাংলা বলা ভুল, আমাদের ভারতবর্ষে একটি নিষ্ঠুর বর্বর প্রথা প্রচলিত ছিল, যেটি হলো সতীদাহ বা সহমরণ প্রথা। এই প্রথা অনুসারে স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রীকে তার জ্বলন্ত চিতায় জোর করে পুড়িয়ে মারা হতো। এই প্রথার বিরুদ্ধে ইংরেজ সরকার প্রথমে এই প্রথার বিরোধী হলেও তারা কিন্তু আমাদের এই প্রথাটাকে মানা করতে চায়নি, কারণ তারা চায়নি যে হিন্দু সমাজ তাদের উপর ক্ষুব্ধ হয়ে উঠুক। কিন্তু পরবর্তীকালে 19 শতকে রাজা রামমোহন রায় সর্বপ্রথম এই সতীদাহ প্রথার বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তোলেন। তিনি 1818 খ্রিস্টাব্দে একটি বাংলা পুস্তিকা প্রকাশ করেন সতীদাহ প্রথার বিরুদ্ধে, কিন্তু 1800 খ্রিস্টাব্দে রামমোহনের বিরুদ্ধে রক্ষণশীল হিন্দু সমাজও একটি পুস্তিকা প্রকাশ করে রামমোহনের বিরুদ্ধ মতামত প্রকাশ করে। এরপরে রাজা রামমোহন রায় আরও কয়েকটি পুস্তিকা প্রকাশ করেন।
এবং সর্বশেষে রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদী নামে একটি পত্রিকা প্রকাশ করেন, যেখানে নিয়মিত তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে নানা তার মতামত প্রকাশ করতেন। এর পাশাপাশি আরও নানা ইংরেজি, সংস্কৃত প্রভৃতি ধরনের পুস্তিকাও তিনি লিখেছেন এই সতীদাহ প্রথার বিরুদ্ধে। এবং উল্লেখযোগ্য হলো সেই সময় আমাদের ইংরেজ গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক। তিনিও কিন্তু এই সতীদাহ প্রথার বিরোধী ছিলেন। তিনি রামমোহন তার কাছে এই সতীদাহ প্রথার বন্ধের জন্য আবেদন জানালে রামমোহন তারপর 1000 স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র লর্ড উইলিয়াম বেন্টিংকের কাছে জমা দেয় এবং লর্ড উইলিয়াম বেন্টিং তার আবেদনে সাড়া দিয়ে 1829 খ্রিস্টাব্দের 4ই ডিসেম্বর 17 নং রেগুলেশন দ্বারা এই সতীদাহ প্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয়। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিটা ক্ষেত্রে এসে থাকে যে সতীদাহ প্রথা কে কত খ্রিস্টাব্দে কত নং রেগুলেশন আইন দ্বারা বন্ধ করে থাকে। এক্ষেত্রে উত্তর হবে রামমোহনের আবেদনে সাড়া দিয়ে লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 4ই ডিসেম্বর 17 নং রেগুলেশন দ্বারা এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করে। এবার আমরা পড়ব যে বাংলার সমাজ সংস্কারে নববঙ্গ গোষ্ঠীর উদ্যোগ। তো 19 শতকে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে একদল যুবক বাংলা সমাজ সংস্কারের উদ্দেশ্যে এক আন্দোলনের সূচনা করেন এবং ডিরোজিও ও তার অনুগামীরা নববঙ্গ গোষ্ঠী নামে পরিচিত এবং তাদের দ্বারা প্রচলিত আন্দোলন নববঙ্গ আন্দোলন নামে পরিচিত। এক্ষেত্রে প্রশ্ন আসে 2 নম্বরে যে নববঙ্গ গোষ্ঠী নামে কারা পরিচিত এবং নববঙ্গ আন্দোলন কি। তো ডিরোজিও 1826 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের সাহিত্য ও ইতিহাসের অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়। তিনি কিন্তু তার ছাত্রদের কেবলমাত্র এই সাহিত্য ও ইতিহাস সম্পর্কেই শিক্ষাদান করতেন না, তিনি এর পাশাপাশি আমাদের সমাজে প্রচলিত সেই সময়কার নানা কুসংস্কার, অন্ধবিশ্বাস, গোঁড়ামি এগুলির বিরুদ্ধে সচেতন করতেন। এছাড়া তারা হিন্দু ধর্মের কঠোর বিরোধী ছিলেন। তারা হিন্দু ধর্মের মূর্তি পুজো এই সমস্ত চরম বিরোধী ছিলেন। এছাড়া তার ছাত্ররা তার উদ্যোগেই ভলতেয়ার, লক, হিউম, রুশো প্রমুখ ইউরোপীয় দার্শনিকদের চিন্তাধারার সঙ্গে পরিচিত হয় এবং তারা ফরাসি বিপ্লব সম্পর্কেও জানতে পারে। তিনি তার ছাত্রদের কিন্তু বিনা বিচারে এবং পরামর্শে কিছু মানা করতেন। তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তা ও সচেতনতা বৃদ্ধির জন্য তিনি প্রতিষ্ঠা করেন একাডেমিক অ্যাসোসিয়েশন 1827 খ্রিস্টাব্দে। এক্ষেত্রেও প্রশ্ন আসে একাডেমিক অ্যাসোসিয়েশন কে, কি উদ্দেশ্যে, কবে প্রতিষ্ঠিত করে। আচ্ছা, এখানে ডিরোজিও ও তার অনুগামীরা জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, সতীদাহ প্রথা, মূর্তি পুজো প্রভৃতির বিরুদ্ধে কিন্তু তীব্র আন্দোলন গড়ে তোলে এবং তাদের মতামত প্রকাশ করেন। তাদের এই মতামত প্রকাশ করার উদ্দেশ্যে তারা একটি পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকাটি হলো 1829 খ্রিস্টাব্দে প্রকাশিত পার্থেনন। এই পত্রিকায় তারা নিয়মিতভাবে নারী শিক্ষা, নারী স্বাধীনতার সপক্ষে প্রতিদিন প্রচার চালায়। তবে এই নববঙ্গ গোষ্ঠী হিন্দু সমাজের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হওয়ায় হিন্দু সমাজের একদল মানুষ কিন্তু তাদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এই কারণে ডিরোজিওকে কিন্তু কলেজ কর্তৃপক্ষ বিতাড়িত করে দেন কলেজ থেকে এবং অবশেষে খুবই অল্প বয়সে 1831 খ্রিস্টাব্দে মাত্র 23 বছর বয়সে ডিরোজিওর মৃত্যু ঘটে। কিন্তু তার মৃত্যু হয়ে গেলেও তার ছাত্ররা অর্থাৎ তার অনুগামীরা কিন্তু তার আদর্শ থেকে সরে আসেনি। তার মৃত্যুর পর তার অনুগামীরা নববঙ্গ নামে একটি পরিচিত ছাত্র সংস্কার আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, প্যারীচাঁদ মিত্র ও দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। এই নামগুলো কিন্তু খুবই আসে পরীক্ষায়, তাই অবশ্যই এই নামগুলি মন দিয়ে শোনো। আচ্ছা, কিন্তু পরবর্তীকালে এই নববঙ্গ গোষ্ঠীর এই আন্দোলনটা কিন্তু ধীরে ধীরে অনেক জনপ্রিয়তা তাদের হ্রাস পেতে শুরু করে, কারণ ডিরোজিওর মৃত্যুর পর তার অনুগামীদের অনেকেই কিন্তু অন্যান্য পেশার সঙ্গে নিযুক্ত হতে থাকে। এছাড়াও এরা হিন্দু ধর্মের কঠোর বিরোধী হওয়ায় হিন্দু সমাজের বেশিরভাগ মানুষই তাদের বিরুদ্ধাচরণ করতে থাকে। এছাড়াও তাদের এই আন্দোলন কিন্তু ছিল মূলত হিন্দু সমাজের বিরোধী। তারা সমাজের সাধারণ মানুষ অর্থাৎ কৃষক ও শ্রমিকদের জন্য কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। এছাড়াও তারা মুসলিম সমাজের
উন্নতির জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এর জন্য তাদের জনপ্রিয়তা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে। এছাড়াও আরেকটি কারণ বলা যেতে পারে যে তাদের এই আন্দোলন ছিল মূলত শহরকেন্দ্রিক। সমাজের সর্বস্তরের অর্থাৎ গ্রামীণ সমাজের ওপর কিন্তু এই আন্দোলনের কোনো প্রভাবই পড়েনি। এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন মূলত সমাজের উচ্চশিক্ষিত কিছু যুবক সম্প্রদায়। তবে এই আন্দোলনের নানা ত্রুটি থাকা সত্ত্বেও নববঙ্গ গোষ্ঠী কিন্তু তাদের বেশ কিছু সদর্থক দিক ছিল। যেমন ডিরোজিওর মৃত্যুর পর তার অনুরাগীদের উদ্দেশ্যে প্রকাশিত হয় জ্ঞানেশ্বর, পার এনকোয়ারার, বেঙ্গল স্পেকটেটর, হিন্দু পাইওনিয়ার প্রভৃতি পত্রিকা। এই পত্রিকাগুলোর নাম পরীক্ষায় খুবই আসে যে ডিরোজিওর মৃত্যুর পর তার অনুগামীদের উদ্দেশ্যে কি কি পত্রিকা প্রকাশিত হয়। আমি আরেকবার নামগুলো বলে দিচ্ছি: এনকোয়ারার, জ্ঞানেশ্বর, বেঙ্গল স্পেকটেটর এবং হিন্দু পাইওনিয়ার। তবে তারা নারী নির্যাতন ও নারী পুরুষের সমানাধিকার এবং দাসপ্রথা, সংবাদপত্রের ওপর বিধিনিষেধের বিরুদ্ধে প্রভৃতির বিরুদ্ধে তারা সরব হন। এর জন্য কিন্তু তাদেরকে কৃষ্ণপাল দাস দেশের ভবিষ্যৎ বলে অভিহিত করেছেন এবং কিশোরীচাঁদ মিত্র তাদের কাঞ্চনজঙ্ঘা চূড়ার সঙ্গে তুলনা করেছেন এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলেছেন যে নববঙ্গরা ছিলেন বাংলার আধুনিক সভ্যতার প্রবর্তক, আর তারা আমাদের জাতির পিতা, তাদের গুণাবলী আমাদের কাছে চিরস্মরণীয়। আমি আবারও তোমাদের সাথে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো বিধবা বিবাহ আন্দোলন। তো 19 শতকের আগে থেকেই আমাদের সমাজে এই বাল্যবিবাহ নামে এই কুপ্রথাটা প্রচলিত হওয়ার কারণে আমাদের সমাজের বহু নারী কিন্তু অল্প বয়সেই বিধবা হয়ে যেত এবং আমাদের সমাজে সব থেকে বেশি অবহেলিত জীব যদি কিছু থেকে থাকতো তাহলে ছিল এই বিধবা নারীরা। তাদেরকে নানা দুর্দশা ও করুণ অবস্থার মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত করতে হতো। সমাজ তাদেরকে পুরো নিচু চোখে দেখত। এই বিধবাদের আবার বিবাহের জন্য অর্থাৎ বিধবা বিবাহের জন্য প্রচলনের উদ্দেশ্যে অনেক শিক্ষিত যুবকই আন্দোলন গড়ে তোলে। রাজা রামমোহন রায়ের তত্ত্ববোধিনী সভা, নববঙ্গ গোষ্ঠী এবং কিশোরীচাঁদ মিত্রের সুহৃদ সভা, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং জ্যোতিরাও ফুলের সত্যসাধক সমাজ, প্রার্থনা সমাজ প্রভৃতি কিন্তু বিধবা বিবাহকে সমর্থন করে। কিন্তু এ বিষয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি 1854 খ্রিস্টাব্দ থেকে বিধবা বিবাহের সমর্থনে একটি জনমত গড়ে তুলতে থাকেন। তিনি বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এ বিষয়ে একটি পুস্তিকাও তিনি কিন্তু প্রকাশ করেন। তিনি তত্ত্ববোধিনী পত্রিকাতেও কিন্তু নিয়মিত এই বিধবা বিবাহের পক্ষে তার মতামত তিনি প্রকাশ করতেন। অবশেষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে লর্ড ডালহৌসি 15 নং রেগুলেশন আইন দ্বারা এই হিন্দু বিবাহ আইন প্রণয়ন করেন। তবে পরবর্তীকালে বড়লাট লর্ড ক্যানিং এই আইনে স্বাক্ষর করে বিধবা বিবাহকে আইনি স্বীকৃতি দেন 26শে জুলাই 1856 খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 2 নম্বরের, প্রতি বছরই বলতে গেলে প্রায় এসেই থাকে সব ক্ষেত্রে, যে বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে, কার উদ্যোগে, কত নং রেগুলেশন আইন দ্বারা চালু করা হয়। এই বছর আবার বিদ্যাসাগর 1870 খ্রিস্টাব্দে কিন্তু নিজ পুত্র নারায়ণ চন্দ্রকে ভবসুন্দরী নামে একটি বিধবার সঙ্গে বিবাহ দেন। এই বিধবা বিবাহ বিরোধীদের প্রতিবাদের উত্তর দেওয়ার জন্য বিদ্যাসাগর মহাশয় অতি অল্প হইল নামে 2টি পুস্তিকা প্রকাশ করেন। তার আন্দোলনের ফলে বিধবা নারীরা মুক্তির স্বপ্ন দেখার সুযোগ পায় এবং এই বিধবা বিবাহ আন্দোলন আইন সারা দেশে ছড়িয়ে পড়ে। এতক্ষণ আমরা আমাদের বাংলার শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কার সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো আমাদের সমাজের ধর্ম সংস্কার সম্পর্কে। তো 18 শতকের শেষ দিকেও কিন্তু আমাদের সমাজ নানা ধরনের ধর্মীয় কুসংস্কারের জালে আবৃত ছিল। সেই সময় গঙ্গা জলে সন্তান বিসর্জনের পাশাপাশি সতীদাহ প্রথা, অস্পৃশ্যতা, নানা ধরনের কুসংস্কার আমাদের ধর্মীয় জীবনে কিন্তু দেখা দিয়েছিল। এই অবস্থায় 19 শতকের প্রথমার্ধে ব্রহ্ম আন্দোলন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ এবং স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত এর আদর্শ বাংলার এই ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখে। তো সবার প্রথমে আমরা এই ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে জেনে নেব।
তো ব্রাহ্ম সমাজে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্ব যখন মধ্য গগনে, ঠিক সেই সময় কেশবচন্দ্র সেন 1858 খ্রিস্টাব্দে এই ব্রাহ্ম সমাজে যোগ দেন। তিনি তার প্রতিভা ও দক্ষতার কারণে দেবেন্দ্রনাথের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং দেবেন্দ্রনাথ তাকে 1862 খ্রিস্টাব্দে ব্রহ্মনাথ উপাধি দেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে যে কেশবচন্দ্র সেনকে কে কি উপাধি দিয়েছিলেন, বা এরকমও কোশ্চেন হতে পারে যে এই ব্রহ্মনাথ উপাধিটি কে কাকে কত খ্রিস্টাব্দে দিয়েছিলেন। তো এই দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজের উদ্যোগে সমাজ সংস্কার আন্দোলনকে শক্তিশালী করে বাংলা তথা বাংলার বাইরেও অর্থাৎ ভারতের নানা স্থানে ছড়িয়ে দেন। এর জন্য ডক্টর রমেশচন্দ্র মজুমদার তাকে কেশবচন্দ্রের নেতৃত্বাধীন আন্দোলনকে প্রথম ভারতীয় আন্দোলন বলে অভিহিত করেছেন। তার নেতৃত্বে সমাজে অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা, পর্দা প্রথা, মদ্যপান প্রভৃতির বিরুদ্ধে এবং বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ, স্ত্রী শিক্ষার প্রসার এবং এইসবের পক্ষে ব্যাপক প্রচার চালানো হয়। স্ত্রী শিক্ষার প্রসারের উদ্দেশ্যে, স্ত্রী শিক্ষা নয়, এমনি সবার শিক্ষার প্রসারের উদ্দেশ্যেই তিনি মানুষের জন্য নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1870 খ্রিস্টাব্দে এবং মহিলাদের জন্য তিনি প্রতিষ্ঠা করেন 1888 খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া কলেজ। এছাড়াও পৌত্তলিকতার অবসান, একেশ্বরবাদ, সর্বধর্ম সমন্বয়, মানবতাবাদ প্রভৃতি উচ্চ ধর্মীয় আদর্শগুলির প্রচারে তার নেতৃত্বাধীন ব্রহ্ম সমাজ সক্রিয় উদ্যোগ নেয়। কেশবচন্দ্রের নেতৃত্বেই 1865 খ্রিস্টাব্দের মধ্যেই বাংলায় ব্রহ্ম সমাজের প্রায় 50টি শাখা প্রতিষ্ঠিত হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ, ব্রাহ্ম আচার্যদের উপবৃত্ত ধারণা এবং সংস্কৃতের পরিবর্তে বাংলায় মন্ত্রোচ্চারণ প্রভৃতি বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু কেশবচন্দ্রের সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের মতবিরোধ দেখা যায়। এর ফলে কেশবচন্দ্র সেন ও দেবেন্দ্রনাথের অনুগামীরা ব্রহ্ম সমাজের থেকে বহিষ্কৃত হয়ে যায়। এরপর তারা ভারতীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1866 খ্রিস্টাব্দে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে ভারতীয় ব্রহ্ম সমাজ কারা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এদিকে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বাধীন মূল সংগঠনটি আদি ব্রহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করে এবং ভারতীয় ব্রহ্ম সমাজ দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এরা শ্রমিকদের মধ্যে শিক্ষার প্রসারের উদ্দেশ্যে কেশবচন্দ্র নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এটা আমরা আগেও বলেছি। তো তার উদ্যোগে প্রকাশিত উল্লেখযোগ্য পত্রিকাগুলি ছিল সুলভ সমাচার, যেটি 1870 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এছাড়া কেশবচন্দ্রের আন্দোলনের প্রভাবেই 3 আইন নামে 1872 খ্রিস্টাব্দে একটি আইন পাশ করা হয়। এই 3 আইনের মানে হলো বাল্যবিবাহ এবং বহু বিবাহ নিষিদ্ধ করা এবং অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া। তবে 19 শতকের বাংলার ধর্ম সংস্কারে এই ব্রহ্ম আন্দোলনের কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। যেমন কেশবচন্দ্র ও দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যে এই মতবিরোধ হওয়ার ফলে কিন্তু তাদের জনপ্রিয়তা সেই সময় একটু কম হয়েছিল ঠিকই, কিন্তু সেই সময় ব্রহ্ম সমাজের বিভিন্ন শাখাগুলির মধ্যে মতভেদ দেখা দেওয়ার কারণে তাদের আন্দোলনের গতি কিন্তু দুর্বল হয়ে পড়ে। এবার আমরা জানবো শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ সম্পর্কে। তো 19 শতকে যখন খ্রিস্টান মিশনারি, ব্রহ্ম সমাজ ও নববঙ্গের সদস্যরা যখন ক্রমাগত হিন্দু কুসংস্কারগুলিকে আক্রমণ করতে থাকে, সে সময় ভারতের সনাতন ধর্মের অগ্রগতি প্রায় দিশাহারা হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ভারতের যুগপুরুষ রূপে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তার মধ্যে কিন্তু আধুনিক শিক্ষা দীক্ষা বা কোনো পাণ্ডিত্য বা ঐশ্বর্য এই সমস্ত কিন্তু কিছুই ছিল না, কিন্তু তিনি যে সহজ সরল ভাষা ও উপমার সাহায্যে ধর্মীয় মতাদর্শ প্রচার করতে থাকেন, তার ফলে শিক্ষিত অশিক্ষিত সমাজের সকল স্তরের মানুষই তার এই গুণের প্রতি আকৃষ্ট হয়। শ্রী রামকৃষ্ণ বলতেন যে সকল ধর্মই কিন্তু সত্য। তার কথাই সব ধর্মের লোকেরা কিন্তু একই ঈশ্বরকে ডাকছেন। কেউ তাকে বলছেন ব্রহ্ম, কেউ তাকে বলছেন হরি, কেউ তাকে বলছেন রাম, আবার কেউ বা তাকে বলছেন আল্লাহ, বা আবার কেউ বা তাকে বলছেন ব্রহ্ম। নাম আলাদা কিন্তু একই বস্তু। তিনি বলতেন যে যতমত ততপথ। এই আদর্শ প্রচার করে বলতেন যে সব সাধনার পথই কিন্তু সত্য এবং সঠিক।
বৈষ্ণব, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের সাধনার মধ্যে দিয়েই কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছানো সম্ভব। তিনি একটা কথা খুবই বলতেন যে ছাদে কিন্তু নানা উপায়ে ওঠা যায়, যেমন সিঁড়ি দিয়ে, সেই সিঁড়ি বিভিন্ন রকম হতে পারে, যেমন সিমেন্টের সিঁড়ি, কাঠের তৈরি সিঁড়ি, এমনকি দড়ি বেয়ে বেয়েও কিন্তু ছাদে ওপরে ওঠা যায়। অর্থাৎ উঠবার সময় কিন্তু কিছু একটা ধরে আমাদেরকে উঠতেই হয় সেই উপরে। আবার শ্রী রামকৃষ্ণ কিন্তু বলতেন যে ধর্মীয় আড়ম্বর, মূর্তি পূজা বা স্বাস্থ্যচর্চা, যাগযজ্ঞ, আচার অনুষ্ঠান এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু ঈশ্বরকে পাওয়া যায় না, কেবলমাত্র মন ভরে ভক্তির মাধ্যমেই আমাদের ঈশ্বরকে পাওয়া সম্ভব। তিনি সকল ধর্মের মধ্যেই সুসম্পর্কের বা সর্বধর্ম আদর্শের প্রচার করে বলেন যে সব মতকে এক একটি পথ বলে জানবে, আমার ঠিক পথ আর সকলের মিথ্যা, এরূপ বোধ যেন কোনোভাবেই না হয়, বিদ্বেষ ভাব যেন কখনোই না হয়। এবার আমরা জেনে নেব স্বামী বিবেকানন্দের নববেদান্ত সম্পর্কে। তো আধুনিক বাংলা তথা ভারতের ধর্মীয় ক্ষেত্রে যে সকল মনীষী সর্বাধিক আলোড়ন সৃষ্টি করেছে তাদের মধ্যে অন্যতম ছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি ব্যক্তিগত জীবনের দারিদ্র ও দুর্দশা, শ্রীরামকৃষ্ণের উপদেশ এবং ভারত পরিক্রমা এবং তার নিজের স্বচক্ষে দেখা ভারত মাতার করুণ চিত্র দর্শন প্রভৃতি বিষয়গুলি তার ধর্মচিন্তায় কিন্তু গভীর প্রভাব ফেলে। স্বামী বিবেকানন্দ তার ধর্মীয় চিন্তাধারার গুরুত্বপূর্ণ দিক হল নব্য বেদান্তবাদ। প্রাচীন অদ্বৈতবাদ বা অদ্বৈত বেদান্ত দর্শনে বলা হয়েছে যে ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা, ব্রহ্ম ও আত্মা পৃথক কিছু নয়, অর্থাৎ ব্রহ্ম ছাড়া জগতের পৃথক কোনো অস্তিত্ব নেই। বিবেকানন্দ প্রাচীন অদ্বৈত বেদান্ত দর্শনের নিজস্ব ব্যাখ্যা দিয়ে এটিকে জনপ্রিয় করে তোলেন। আবার তিনি এটাও বলেন যে সর্বত্রই ব্রহ্মের উপস্থিতি, সে তুমি যেখানে তাকে খোঁজো না কেন সব জায়গায় তুমি তার উপস্থিতি লক্ষ্য করবে। সাধারণ মানুষের সেবা করাই হলো ব্রহ্মের সেবা করা। তিনি আত্মার মুক্তির জন্য কিন্তু সমাধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন। তার এই ব্যাখ্যা নব্য বেদান্তবাদ নামে পরিচিত। তিনি আরও বলেন যে শুধু বিশ্বাসে একজন মানুষ কিন্তু কখনোই চলে না, তার জন্য চাই বৌদ্ধিক বিশ্বাস, অর্থাৎ ধর্মের তত্ত্ব কেবল মুখে বললেই হবে না, তাকে ব্যবহারও করতে হবে। 1893 খ্রিস্টাব্দের ওই 11 থেকে 27 সেপ্টেম্বরে আমেরিকার শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি যোগ দেন। এখান থেকে একটা প্রশ্ন খুবই আসে যে স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো সম্মেলনে যোগদান করে। আবার কোশ্চেনটা এইভাবেও আসে যে আমেরিকার শিকাগো সম্মেলনে কে যোগদান করেন। সেখানে তিনি কিন্তু তার বক্তৃতার মাধ্যমে ভারতের সনাতন হিন্দু ধর্মের অদ্বৈত বেদান্তের বিশ্বজনীন আদর্শ ও বিশ্বজননী মানবপ্রেমের আদর্শ নব্য বেদান্তের আলোকে ব্যাখ্যা করেন। তার ব্যাখ্যা কিন্তু এই বিশ্ববাসীকে পুরো মুগ্ধ করে তোলে। তবে নব্য বেদান্তের তার মূল কথাই ছিল যে যোদ্ধা যুদ্ধ করুক, ব্যবসায়ে ব্যবসা করুক, কৃষি জমিতে চাষ করুক, কিন্তু তারা যেন সকলেই নিজের কর্মকে ব্রহ্ম দৃষ্টিতে সম্পাদন করে। সকল জীবকেই কিন্তু শিবজ্ঞানে সেবা করতে হবে। তবে স্বামী বিবেকানন্দের এই মতবাদ প্রচারের ফলে বহু বিপদগামী মানুষ কিন্তু আবার হিন্দু ধর্ম ও সংস্কৃতির প্রতি কিন্তু আকৃষ্ট হয়। সারা বিশ্বে মানব কল্যাণের আদর্শ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে 2 নম্বরের আসে যে স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন বা রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে, এটি কত খ্রিস্টাব্দে এই মিশনটি প্রতিষ্ঠিত হয়। তার এই কাজের জন্য বিপ্লবী অরবিন্দ ঘোষ তাকে আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা এবং ঐতিহাসিক আর.জি. প্রধান তাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন। এখান থেকেও দুটো 1 নম্বরের করে কোশ্চেন আসতে পারে যে স্বামী বিবেকানন্দকে কে আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা বলে অভিহিত করেছেন এবং কে স্বামী বিবেকানন্দকে ভারতের জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছে। আচ্ছা, আমি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে আমাদের বাংলার শিক্ষা সংস্কার, সমাজ সংস্কার ও ধর্ম সংস্কার সম্পর্কে কিছুটা আমি তোমাদের পড়ালাম। তো এখান থেকে তোমাদের প্রচুর শর্ট কোশ্চেন আসতে পারে বা 4 নম্বরের অনেক প্রশ্ন আসতে পারে। তোমরা মন দিয়ে শুনলে অবশ্যই এই প্রশ্নগুলি অ্যাটেন্ড করো। আর অ্যাটেন্ড করতেই হবে, কারণ ভালো নাম্বার আমাদেরকে আনতেই হবে।
তো নেক্সট ভিডিওতে আবার আমি তোমাদের সাথে একটি নতুন টপিক নিয়ে আসবো।